আজ এই জমিদার বাড়িতে আসার আমার বেশ গুরুত্বপূর্ণ কারণ ছিল। জমিদার জাফর আলী খান, আজ আমি প্রমাণিত করতে এসেছি আপনার এই মিথ্যা জমিদারি, মিথ্যা দাম্ভিকতার পিছনের আসল সত্য ঘটনা। এই জমিদার বাড়ির সকল সদস্যের বাহ্যিক চেহারার পিছনে যে আরও একটা চেহারা আছে, সেই চেহারার মুখোশ আমি খুলে দিতে এসেছি। আয়াজের কথায় ঘরের প্রায় সকলে অবাক পানে তাকিয়ে রইল আয়াজের পানে। জাফর আলী খান মাথা নিচু করে সোফায় বসে আছে। তার মধ্যে আগের মতো সেই তেজ নেই, দাম্ভিকতার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। কথা অবাক চোখে আয়াজের পানে তাকালো। আয়াজ কিসের সত্য তুলে ধরার কথা বলছে তা সে বুঝতে পারছে না। আয়াজ এবার রাইমা খানের পানে তাকিয়ে বলে ওঠে, কেমন আছেন মিসেস রওশন খান? আশা করি ভালো আছেন। অন্যের উপর জুলুম করা মানুষজন সবসময় ভালোই থাকে, কিন্তু আপনি হয়তো এটা ভুলে গিয়েছেন, পাপ কারো বাপকেও ছাড়ে না। সেখানে আপনি কি? আয়াজের এহেন কথায় রাইমা খান বেশ ঘাবড়ে যায়, কিন্তু তবুও গলায় তেজ নিয়ে বলে ওঠেন। এই কি সব বলছো তুমি? আয়াজ মৃদু হেসে বলে ওঠে, কি বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। তার আগে আরিয়ান ও সাহিলকে উদ্দেশ্য করে, আরিয়ান এবং সাহিল, এখন এই জমিদার বাড়িতে যা ঘটতে যাবে তাতে হয়তো তোমাদের উপর মানসিক চাপ পড়তে পারে, কিন্তু সত্য সত্যই। হাজারো চেষ্টা করলে তা মিথ্যা বানানো যাবে না। আরিয়ান এবং সাহিল দুজনেই বিস্ময় নিয়ে আয়াজের পানে তাকালো। আপনি কি বলতে চাচ্ছেন ভাইয়া? কিসের সত্য? তা একটু পরেই বুঝতে পারবে। আয়াজ এবার উঠে দাঁড়ালো এবং ততস্থ পায়ে হেঁটে রাইমা খানের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলে উঠল, তো মিসেস রওশন আলী খান, শুনেছি আপনার স্মৃতিশক্তি বেশ ভালো, তাহলে আস্থা পরীক্ষা করে দেখা যাক। আয়াজের কথায় রওশন আলী খান নির্বাকভাবে বসে আছে। হয়তো সে জানতেন এমন একটা দিন তার জীবনে আসার কথা ছিল। আয়াজ রাইমা খানের পানে তাকিয়ে এবং বাঁকা হেসে বলে উঠল, তাহলে খেলা শুরু করা যাক, কি বলেন মিসেস রওশন আলী খান? রাইমা খান ভীত হয়ে জিজ্ঞেস করলেন, খেলা? কিসের খেলা? কি বলছো তুমি এসব? আয়াস এবার মৃদু হেসে বসার ঘরের মাঝামাঝি এসে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলে উঠল, তো উপস্থিত সকল সদস্যগণ, আজ আপনাদের একটা গল্প শোনাবো। আশা করি সকলে মন দিল লাগিয়ে গল্পটা শুনবেন। উপস্থিত প্রায় সকলে উৎসুক মুখ নিয়ে আয়াজের পানে তাকিয়ে রইল। আয়াস একটা লম্বা শ্বাস টেনে বলা শুরু করলো, এই ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগের। সিলেটের বালাগঞ্জের এক এতিম মেয়ে নিজের চোখ ভরা হাজার হাজার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল সিলেটের সুনামধন্য বিশ্ববিদ্যালয় সাস্টে। কিন্তু কে জানতো সেই মেয়েটা কোনো এক কাপুরুষকে ভালোবেসে অকালেই মৃত্যুকে আলিঙ্গন করে নিবে। মেয়েটি যেই কাপুরুষের ভালোবাসায় অন্ধ হয়ে সকলের অগোচরে গোপনে বিয়ে করতে একটাবারও ভাবেনি, সেই কাপুরুষই অপরের সাজানো মিথ্যা প্ররোচনায় গা ভাসিয়ে সেই মেয়েটির গায়ে কলঙ্ক লাগিয়ে তাকে ছেড়ে দিতে ক্ষণিকও দ্বিধাবোধ করেনি। আর ওই কাপুরুষ সেই মেয়েকে ওই সময় ছেড়ে দিয়েছে, যেই সময় একজন নারীর তার স্বামীকে খুব বেশি প্রয়োজন হয়। তখন সেই মেয়েটি নিজের মধ্যে ওই কাপুরুষের অস্তিত্ব বহন করছিল। কথাগুলো বলে আয়াস কিছুক্ষণ থামে। কথা বুঝতে পারছে আয়াস কাঁদছে, কথা বলছে। কথা করুণ চোখে আয়াজের পানে তাকায়। আয়াজের মুখটা কথাকে বড্ড পীড়া দিচ্ছে। কথা অনুভব করতে পারছে আয়াজের মনের ঝড়ের আঘাত। আর রওশন আলী খান, সে নিষ্পাপ বসে আছে। অতীতের সেই কালো অধ্যায়গুলো বারবার তার চোখে ভেসে উঠছে। আর আজ আজ তার নিজের ছেলেই তাকে কাপুরুষ বলছে। এর থেকে নৃশংস কিছু কি হতে পারে একজন বাবার জন্য? উপস্থিত প্রায় সকলে আয়াজের পানে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না আয়াজ কাদের কথা বলছে, কিন্তু রাইমা খান নিজের মনের হিসেব কষতে শুরু করলেন। আয়াসের নিজের দিকে তাকিয়ে নিজের অশ্রু লুকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, জানতে চাইবেন না সেই মেয়ে এবং সেই কাপুরুষটি কে কে? আয়াস নিজেকে ধাতস্থ করে কঠিন চোখে রওশন আলী খানের পানে তাকায়। গলায় গম্ভীরতা নিয়ে বলে ওঠেন, সেই মেয়েটি ছিল ইলমা ইসলাম এবং সেই কাপুরুষটি ছিল জমিদার জাফর আলী খানের বড় পুত্র মিস্টার রওশন আলী খান। আয়েজের এহেন কথায় বসার ঘরে যেন একটি বড়সড় বিস্ফোরণ ঘটল। সকলে বিস্ময় নিয়ে আয়েজের পানে তাকালো। রাইমা খানের মুখে অবাকতা নিয়ে তাকিয়ে আছে আয়েজের দিকে। তিনি বুঝতে পারছেন না আয়েজ এসব কি করে জানলো। রওশন আলী খানের পুরনো ঘা আবার তাজা হয়ে উঠল। ইলমা ইসলামের কথা মনে পড়তেই তার বুকের ভেতর ঝড়ের তাণ্ডব শুরু হতে লাগলো। আর
আরিয়ান যেন জমে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আয়েজের কথাগুলো। এত এত বছর পর নিজের বাবার নামে এমন সত্য কি কোনো সন্তান মেনে নিতে পারে? আরিয়ান নিজের কাঁপা কাঁপা শরীরটা নিয়ে আয়েজের সামনে দাঁড়ালো এবং কাঁপা কাঁপা গলায় আয়েজকে জিজ্ঞেস করে উঠল। আপনি এগুলো কি বলছেন ভাইয়া? আপ- আপনার নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার আমার বাবা এমন না। আর ইলমা ইসলাম, তার সাথে বাবার সম্পর্ক ছিল, এ হতে পারে না। আর আপনি কি করে এসব জানেন? আপনার সাথে বাবার কি সম্পর্ক? আয়েজ মৃদু হেসে বলে উঠল। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? বিশ্বাস হবার কথাও না। আচ্ছা, তাহলে সকল সত্য আমরা রওশন আলী খানের কাছ থেকেই জেনে নেই। আয়াস এবার ততস্থ পায়ে হেঁটে রওশন আলী খানের মুখোমুখি হয়ে দাঁড়ালো। মুখে আত্মবিশ্বাসের হাসি নিয়ে জিজ্ঞেস করলো। তা মিস্টার রওশন আলী খান, সত্যিটা সকলকে বলুন। আপনার এত সুন্দর অতীত সম্পর্কে আপনার পরিবার ও ছেলেদের জানান। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করে রাখবেন, এটা কিন্তু মোটেও ঠিক না। রওশন আলী আয়াজের কথা শুনে নির্বাক হয়ে মাথা নিচু করে বসে রইল। আয়াজ রওশন আলী খানের এহেন অবস্থা দেখে মুখে তাচ্ছিল্যের ভরা হাসি নিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে। ঠিক আছে, আপনার এত কষ্ট করতে হবে না। আমার পরিচয়টা না হয় আমি দেই। আমার পরিচয় হলো, আমি সেই মায়ের সন্তান যেই সন্তানকে আপনি নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার জানিয়েছিলেন। আমি সেই মায়ের সন্তান যাকে আপনি নিঃশেষ করে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছিলেন। আমি সেই মায়ের সন্তান যেই মা এই আমার জন্য, এই আয়াজ খানের একটা ভবিষ্যতের জন্য আপনার পা ধরে কত আকুতি মিনতি করেছিল। আমি সেই মায়ের সন্তান যে আপনার কারণে আমাকে তার পেটে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছিল, যে ক্ষুধার তাড়নায় রাস্তার কল থেকে পানি খেয়ে নিজের পেট ভরিয়েছিল। আমি সেই মায়ের সন্তান যেই মা আপনার মিস্টার রওশন আলী খান আপনার কারণে গাড়ির নিচে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করেনি। আমি সেই ইলমা ইসলাম ও দুর্ভাগ্যজনকভাবে কাপুরুষ রওশন আলী খানের সন্তান। মনে আছে ইলমা ইসলামের কথা? নাকি নিজের কাপুরুষত্বের তাড়নায় ভুলে গেছেন তাকে? বলুন। আয়াজের চিৎকারে ঘরের প্রতিটা মানুষ কেঁপে উঠল। ঘরের প্রতিটি সদস্য রওশন আলী খানের পানে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। আরিয়ান ভুলে গেল প্রতিক্রিয়া দেখাতে। সে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল রওশন আলী খানের পানে। রাইমা খান অবাক চোখে তাকালো আয়াজের পানে। আর রওশন আলী খান। আয়াজের কথা শুনে রওশন আলী খানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের ভালোবাসার মানুষকে কেউ ভুলে যেতে পারে? নিজের একটা ভুলের জন্য আজ রওশন আলী খান তার ভালোবাসার মানুষ ইলমা ইসলামকে চিরতরে হারিয়ে ফেলেছেন। আয়াস আবার আগের জায়গায় এসে দাঁড়ালো এবং কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে উঠল। আমি জানি আপনাদের মনে এই মুহূর্তে অনেক প্রশ্ন জমে আছে। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। আশা করি ভিডিওটা দেখলে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরশাদের দিকে তাকিয়ে এরশাদ? এরশাদ আয়াজের কথা বুঝতে পারল। সে তার হাতে থাকা ল্যাপটপটা নিয়ে সকলের মাঝে এসে দাঁড়ালো এবং ল্যাপটপে একটা ভিডিও ছেড়ে ল্যাপটপটা সকলের সামনে ধরল। এই ভিডিওটা ছিল তখনের, যখন জামশেদ চৌধুরী ও রাইমা খান দেখা করছিলেন এবং হাসিব তা গোপনে ভিডিও ধারণ করেছিল। ভিডিও শেষে উপস্থিত সকলে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কারো মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখ মুখে আছে অবাকতা ও ঘৃণা মিশ্রিত প্রলেপ। ভিডিওটা দেখার পর রওশন আলী খানের রাগে হাত পা কাঁপতে লাগলো। সে এতদিন জেনে এসেছে রাইমা খান শুধু তাকে ইলমা ইসলামের নকল ছবি দেখিয়েছে, কিন্তু আজ যা দেখছে তাতে সে নিঃশেষের দ্বার প্রান্তে এসে পৌঁছিয়েছে। সে এত জানতো না যে রাইমা খানের কোনো ভাই ছিল, কারণ রাইমা খান সবসময় বলে এসেছে তারা দু বোন। তাহলে ভাই, তাও আবার জামশেদ চৌধুরী, যে বর্তমানে জেলে আছে। না, রওশন আলী আর নিজেকে সামলাতে পারছে না। সে রাইমা খানের দিকে তেড়ে গেলেন আর সজোরে তার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়ের আওয়াজটা যেন ঘরের প্রতিটি কোণায় কোণায় প্রতিধ্বনিত হচ্ছে। রওশন আলী খানের এহেন কাজে সকলে ভীষণ অবাক। আর রাইমা খান, সে বাকরুদ্ধ হয়ে গালে হাত দিয়ে রওশন আলীর পানে তাকিয়ে আছেন। রওশন আলী খানের এমন ব্যবহার দেখে আফসানা খান রেগে বলে ওঠেন। আপনার সাহস কি করে হয় ভাইয়া আমার আপাকে মারার? আপনি আমার আপার গায়ে কোন সাহসে হাত দিলেন? আফসানা খানের কথা শুনে রওশন আলী খান গর্জে উঠলেন। গলায় তেজ নিয়ে আফসানা খানকে উদ্দেশ্য করে বলে ওঠেন। চুপ, একদম চুপ।
আর একটাও কথা বললে তোর অবস্থাও তোর বোনের মতোই করব বলে দিলাম। রওশন আলী খান তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাইমা খানের গলা চেপে ধরলেন আর হিসিয়ে বলে উঠলেন, একমাত্র তোর জন্য, একমাত্র তোর জন্য আমার সুন্দর জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। একমাত্র তোর জন্য আমি আমার ইলমাকে অবিশ্বাস করেছি। একমাত্র তোর জন্য আজ আমার ইলমা এই পৃথিবীতে নেই। আজ তোর জন্য আমার ছেলের সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি কখনো পারিনি ওকে নিজের বুকে জড়িয়ে রাখতে। তোকে তো আজ আমি মেরেই ফেলবো তোকে। রওশন আলী খান নিজের সর্বশক্তি দিয়ে রাইমা খানের গলা চেপে ধরেছেন। এতে রাইমা খানের দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে। তার চোখ মুখ উল্টে যাচ্ছে। রাইমা খানের অবস্থার বেগতিক দেখে আফসানা খান, আশফাক আলী খান, ইলিয়াস আলী খান, আবরার, আহান ও কিছু পুলিশ কর্মচারী ছুটে আসলেন রাইমা খানকে রওশন আলী খানের হাত থেকে বাঁচাতে। কিন্তু 50 বছরের রওশন আলী খানের গায়ে যেন আজ বেশ জোর এসে গিয়েছে। তার সাথে এতগুলো মানুষ পেরে উঠতে পারছে না। ওই যে বলে না, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে দিক বেদিক শূন্য হয়ে পড়ে। তার শরীরে তখন এমনিতেই অদম্য জোর এসে যায়, যা বর্তমানে রওশন আলী খানের সাথে ঘটছে। বেশ কিছুক্ষণ পর সকলে ধস্তাধস্তি করে রাইমা খানকে রওশন আলীর হাত থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। রওশন আলী খান এখনও রাগে হিসিয়ে যাচ্ছে, আর ওইদিকে রাইমা খানের অবস্থা বেগতিক। সকলে তাকে ধরে পানি খাইয়ে ও পানি মুখে ছিটিয়ে স্বাভাবিক করছে। এত সবের মাঝে আয়াস এবং জাফর আলী খান ছিলেন নির্বাক দর্শক। আয়াস এসব দেখে তাচ্ছিল্যের হাসি হাসলো, আর জাফর আলী খান মাথা নিচু করে বসে আছে। আর যেন তার জীবনের সব কিছু বৃথা লাগছে। নিজের জীবনকে নিয়েই নিজেই কেমন উপহাস লাগছে। আর আরিয়ান, সে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। রওশন আলী খান যখন রাইমা খানের গায়ে হাত তুলছিলেন তখনই সে এখান থেকে স্থান ত্যাগ করে, কারণ এখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আরিয়ান পাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর আয়াস এবং রাইমা খানের দিকে তাকালো আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, মানুষের জীবন ধ্বংস করা এক প্রকার নেশা হয়ে গেছে আপনার, তাই না মিসেস রওশন আলী খান? রাইমা খান নিজের মধ্যে তেজ খুঁজে পাচ্ছে না। সে বুঝে গেল আজ তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। এখন শুধু তার প্রাপ্ত শাস্তির অপেক্ষা। আয়াস ততস্থ পায়ে ইলিয়াস আলী খানের কাছে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালো এবং দৃঢ় কণ্ঠে বলে উঠল, আসলে কি জানেন, আপনার বড় ভাই আর আপনি প্রায়ই একরকম, দুজনেই কাপুরুষ। যদি কাপুরুষ না হতেন তাহলে না আপনার বড় ভাই অন্যের প্ররোচনায় আমার মায়ের সাথে এমন জঘন্য অন্যায় করতে পারতো, আর না আপনি ছোট মার অনুপস্থিতিতে মাত্র 2 মাসের ব্যবধানে একটা জঘন্য মহিলাকে বিয়ে করতে পারতেন। আপনারা জমিদার বাড়ির প্রতিটি পুরুষ এক একটা কাপুরুষ। আপনারা ভালোবাসার মূল্য দিতে জানেন না। আচ্ছা, আপনি কখনো কথার দিকে এক পলক ভালোভাবে তাকিয়েছিলেন? আপনি কি দেখতে পাননি কথার মধ্যে আপনারও ছোট মায়ের প্রতিবিম্ব দেখা যায়? আরে আজকাল তো কত আধুনিক পদ্ধতি বের হয়েছে, কত পরীক্ষা নিরীক্ষা বের হয়েছে। আপনি যদি ছোট মাকে আসলেই ভালোবাসতেন তাহলে আপনি পারতেন আপনারও কথার ডিএনএ টেস্ট করতে, তাহলে তো জানতে পারতেন কথা আপনার মেয়ে কিনা। কিন্তু না, নিজের কাপুরুষত্বের তাড়নায় আপনার বড় ভাইয়ের মতো নতুন মেয়ে পেয়েই সব ভুলে গিয়েছেন, মেতে উঠেছেন রং খেলায়। বলুন। ইলিয়াস আলী খান তপ্ত হৃদয় নিয়ে মাথা নিচু করে আছে। তার মনের দাবানল সে কাউকেই দেখাতে চাইছে না। কিভাবে দেখাবে? এই ইলিয়াস আলী খান তো সেদিন মরে গিয়েছিল, যেদিন জোনাকি খান তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। জোনাকি খান চলে যাওয়ার 2 মাস পর জাফর আলী খান নিজের প্রাণের ভয় দেখিয়ে ইলিয়াস আলী খানকে বিয়ের জন্য রাজি করিয়েছে। তা কি ইলিয়াস আলী সজ্ঞানে রাজি হয়েছিল? একটুকু না। আর সাহিল হলো আফসানা খানের চালাকির ফল। সেদিন ইলিয়াস আলী খান নেশার ঘরে ছিলেন, তখনই আফসানা খান সুযোগ নেয়। আর ইলিয়াস আলী খান আফসানা খানকে জোনাকি খান মনে করেছিল। সেই রাতের ফল সাহিল। ইলিয়াস আলী খান তার এই 18 বছরের বৈবাহিক সম্পর্কে কবে আফসানা খানের সাথে ঠিকমতো কথা বলেছে তা হিসেব মেলা ভার, কারণ সে তার হৃদয়টা জোনাকি খানের কাছেই ছিল। আয়াস এবার জোনাকি খানের কাছে গিয়ে নরম কণ্ঠে বলে উঠল, আজ সবাইকে সত্যিটা জানানোর সময় এসে গেছে ছোট মা। বলে দাও সবাইকে সেদিন কি হয়েছিল তোমার সাথে।
জোনাকি খান আয়াজের কথায় ভরসা পেয়ে সকলের উদ্দেশ্যে বলা শুরু করেন। রাইমা খান ও আফসানা খান তার সাথে কি করেছে। জোনাকি খানের সকল কথা শুনে উপস্থিত সকলের চেহারা ও মনে রাইমা খান ও আফসানা খানের প্রতি ঘৃণাটা যেন তীব্র থেকে তীব্রতর হয়। কেউ মেনে নিতে পারছে না যে তারা দু বোন এতটা নিচু হতে পারে। ইলিয়াস খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সে বুঝতে পারছে না তার মনে কেমন অনুভব হচ্ছে। এই বয়সে এত বড় ধাক্কাটা সে মেনে নিতে পারছে না কথা ও জোনাকি খানের সাথে চোখ মেলাতে। নিজের উপর তার নিজেরই ঘৃণা লাগছে। সে মনে মনে ভাবলো আয়াস আসলেই ঠিকই বলেছে, সে আসলেই একজন কাপুরুষ। ইলিয়াস আলী খান ধীর পায়ে নিজের ভঙ্গুর শরীরটা নিয়ে জোনাকি খান ও কথার সামনে গিয়ে দাঁড়ালেন। জীবনের শেষ প্রান্তে এসে এত বড় সত্যের মুখোমুখি হতে হবে তা ভাবিনি জোনাকি। তুমি একটিবার আমাকে সব কিছু জানাতে পারতে, একটাবার আমাকে বিশ্বাস করতে। আমাদের মধ্যে তো এক দৃঢ় ভালোবাসার সম্পর্ক ছিল দুজন দুজনের প্রতি দৃঢ় বিশ্বাস। তাহলে কেন আমাকে বিশ্বাস করতে পারলে না জোনাকি? আমাকে বিশ্বাস করলে কি খুব ক্ষতি হয়ে যেত? এতটাই খারাপ ছিলাম আমি কখনো তোমাকে প্রকাশ্যে তোমার প্রতি আমার ভালোবাসা দেখাইনি, না দেখিয়েছি কোনো যত্ন। তোমার মধ্যে আমি নিজের প্রতিচ্ছবি দেখতাম। আমার বিশ্বাস ছিল তুমি আমার আর জোনাকির মেয়ে। কিন্তু কি বলো তো, তোমার মায়ের উপর অভিমান আমি তোমার সাথে করলাম। পারলে তোমার এই অধম বাবাকে ক্ষমা করে দিও। ইলিয়াস আলী খানের কথাগুলো শুনে কথার চোখ দিয়ে পানি পড়ছে। আজ যে তাকে এত সত্যের মুখোমুখি হতে হবে তা সে কসমিন কালেও ভাবেনি। ইলিয়াস আলী নিজের ভঙ্গুর শরীরটা টানতে টানতে জাফর আলী খানের কাছে গিয়ে দাঁড়ালেন। আমার জীবনটা আপনার বাধ্যবাধকতায় কেটে গিয়েছে বাবা। আপনি বলেছিলেন জোনাকিকে বিয়ে করতে, আমি করেছি। বিয়ের পর নিজের মন প্রাণ উজাড় করে জোনাকিকে ভালোবাসতে গিয়ে কিন্তু জোনাকি চলে গেল। তখন আপনি আপনার মৃত্যুর ভয় দেখিয়ে আবার আমাকে বিয়ের পিঁড়িতে বসালেন। একটাবারও কি জানতে চেয়েছেন আমি কি চাই? আপনারা সবাই মিলে তো আমাকে জীবিত লাশ বানিয়ে দিলেন। না জোনাকি আমাকে বুঝলো আর না আপনি। এই 18টা বছর আমার সব থেকে কিছু ছিল না। এরপর আফসানা খানের কাছে গিয়ে বলে উঠলেন, আমি ভীষণ শান্ত একজন মানুষ, তাই তোমাকে কিছু বলতেও করতে পারছি না। না হলে আজ বড় ভাইয়া ভাবির সাথে যা করেছিলে তার থেকেও ভয়ঙ্কর কিছু আমি তোমার সাথে ঘটাতাম। কিন্তু আফসোস পারছি না এমন কিছু। সকলের উদ্দেশ্যে তাকিয়ে, আমার হয়তো এখানে আর কারো প্রয়োজন পড়বে না। প্রয়োজন তো কোনো কালেই পড়েনি। তাই আমি আমার ঘরে গেলাম। দয়া করে আমাকে কেউ ডাকবেন না। আর ওসি এমদাদ চৌধুরী, আপনি এই মহিলাকে নিয়ে কি করবেন তা আপনার ব্যাপার। আমি হাত জোর করে অনুরোধ করছি, এসবে আমাকে কখনোই টানবেন না। আজকের পর থেকে এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর ডিভোর্স পেপারটা খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনি। কথাগুলো বলে ইলিয়াস আলী খানের টলতে টলতে পা বাড়ালেন নিজের ঘরের উদ্দেশ্যে। ইলিয়াস আলী খান কেমন যেন নিঃশক্তি বোধ করছে। বহু কষ্টে সে তার ঘরে গিয়ে দরজা আটকে দিল। জোনাকি খান এবার মুখে হাত দিয়ে বসে পড়লেন। তার আজ নিজের প্রতি ভীষণ অভিযোগ হচ্ছে। ইলিয়াস আলী খান তো ঠিকই বলেছে। জোনাকি খান তো পারতেন এই ব্যাপারে ইলিয়াস আলী খানের সাথে কথা বলতে। মানুষটা যে তাকে ভীষণ ভালোবাসত। সাহিল এতক্ষণ নির্বাক শ্রোতা হয়ে বসে কিছু শ্রবণ করে যাচ্ছিল। কিশোর বয়সে মায়ের এহেন কাণ্ড সে মেনে নিতে পারছিল না। সে ততস্থ পায়ে আফসানা খানের সামনে গিয়ে দাঁড়িয়ে অশ্রু ও ঘৃণা মিশ্রিত চোখ দিয়ে তাকে বলে উঠল, আজকের পর থেকে আমি মনে করব আমার আর কোনো মা নেই, আমি এতিম। কথাগুলো বলে সাহিল দৌড়ে সেখান থেকে তার ঘরের উদ্দেশ্যে চলে গেল। তার পেছন পেছন ইমন ও মাহিবাও ছুটল। ইমন এই সময়ে সাহিলকে একা ছাড়তে চাইছিল না। দু ভাইয়ের জান বলে কথা। আফসানা খান নিজের সন্তানের মুখ থেকে এহেন বাক্য শুনে স্তব্ধ হয়ে রইল। আজ যে তার কিছুই রইল না, না স্বামী, না সংসার, আর না সন্তান। সে যে আজ নিঃস্ব। এত সময় পর জাফর আলী খান নড়ে চড়ে বসলেন এবং ওসি ওসমান চৌধুরীকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এমার চৌধুরী, এতক্ষণ তো সব দেখলেন এবং শুনলেন, প্রমাণ তো আপনার হাতেই। এবার আপনি আপনার কাজ করতে পারেন। জাফর আলী খানের কথা শুনে রাইমা খান ও আফসানা খান আতঙ্কিত হয়ে পড়লেন। রাইমা খান রওশন আলী খানের পা ধরে বসে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বলে উঠলেন, রওশন, আমাকে ক্ষমা করে দাও।
বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তোমার ভালোবাসা পাওয়ার লোভে আমি এত কিছু করেছি। রোশন, প্লিজ আমাকে বাঁচাও, দয়া করো আমার ওপর। রওশন আলী খান শক্ত মুখে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। রাইমা খানের এই আহাজারি যেন রওশন আলী খানের মনে প্রবেশ করতে পারছে না। রাইমা খান রওশন আলী খানের এহেন নীরবতা দেখে আবরারের কাছে ছুটে চলে যায় এবং আবরারের হাত ধরে আকুতি মিনতি করতে করতে বলে উঠলেন, আপনার বাবা, তুমি তোমার বাবাকে একটু বোঝাও। তুমি বোঝালে নিশ্চয়ই সে শুনবে। বাবা, আমাকে ক্ষমা করে দাও, দয়া করো আমার ওপর। বাবা, দয়া করো। রাইমা খানের কথায় আবরারের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। যতই হোক রাইমা খান তার মা, কিন্তু আবরার বাহিরে নিজেকে শক্ত করে ধরে রেখেছে। আবরার নিজের হাত রাইমা খানের হাত থেকে ছাড়িয়ে ওসি ওসমান চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, অপরাধীদের ধরে নিয়েছেন ওসি সাহেব। আবরারের এহেন কথায় রাইমা খান কিছু কদম পিছিয়ে যান, অবাক চোখে তাকান আবরারের দিকে। রাইমা খান যেন আশা করেননি আবরারের এহেন আচরণ। তাহলে তার এত বছরের এত পরিকল্পনা সব বৃথা গেল। আজ যে সে সব হারালো, কি করবে এখন সে? দুজন মহিলা পুলিশ এসে আফসানা ও রাইমা খানের হাতে হাত করা পরাতে লাগলো। আফসানা বেগম কেঁদে কেঁদে সকলের কাছে দোয়া ভিক্ষা চাইলেন, কিন্তু কেউই এগিয়ে আসলো না। অন্যদিকে রাইমা বেগম নিষ্প্রাণ চোখে সব কিছু দেখে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে এক জীবন্ত লাশ। মহিলা পুলিশ দুজন আফসানা খান ও রাইমা খানকে টানতে টানতে নিয়ে গেলেন। ওসি ওসমান চৌধুরী এবার জাফর আলী খানের উদ্দেশ্যে বলে উঠলেন, আওয়াজ খান আগেই থানায় এফআইআর লিখে দিয়েছিলেন, আর সেই অনুযায়ী আগামী 2 দিন পর রাইমা খান ও আফসানা খানকে কোর্টে ওঠানো হবে। আমি তাহলে এখন আসি। আয়াজ খান মাথা নেড়ে সম্মতি জানায়। জাফর আলী খান এবার ধীরভাবে উঠে দাঁড়ান, কিন্তু উঠে দাঁড়ানোর সময় নিজেকে সামলাতে পারেন না, পড়ে যান সোফার উপর। তাৎক্ষণিক আহান দৌড়ে এসে জাফর আলী খানকে ধরে নেন। জাফর আলী খান আহানকে হাতের ইশারায় বুঝায় যে তিনি ঠিক আছেন। জাফর আলী খান ধীর পায়ে হেঁটে আয়াজের মুখোমুখি হয়ে দাঁড়ান। ভালো করে পর্যবেক্ষণ করতে থাকেন আয়াজের মুখখানা। তিনি ভাবতে পারছে না আয়াজ তার বংশের তার নাতি। জাফর আলী খান ভাঙ্গা গলায় আয়াজের উদ্দেশ্যে বলা শুরু করেন, তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার মুখ নেই, কিভাবে থাকবে? আমার জন্যই তো আজ এত কিছু। তখন যদি নিজের দাম্ভিকতাকে আগলে রেখে ইলমাকে মেনে নিতাম, তাহলে আজ হয়তো আমাদের সকলের জীবন অন্যরকম হতো। আমি জানি তোমার মনে আমার প্রতি অনেক ক্ষোভ জমা রয়েছে, আর ক্ষোভ থাকাটা স্বাভাবিক কিছু নয়। আমার জন্য তুমি সারা জীবন কষ্ট পেয়ে গিয়েছো। কাপা কাপা হাত দিয়ে আয়াজের সামনে হাত জোর করে, পারলে তোমার এই খারাপ দাদুটাকে ক্ষমা করে দিও, না হলে যে আমি মরেও শান্তি পাবো না দাদু ভাই। এইটুকু দোয়া করো তোমার এই বড় দাদুর উপরে। এরপর সকলের পানে একবার তাকিয়ে, আমার কারণেই তোমাদের সকলের জীবন ধ্বংস হয়ে গেল, তাই না? ক্ষমা করে দিও আমাকে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। অহনা দাদু ভাই, আমাকে একটু আমার ঘর পর্যন্ত নিয়ে যাওয়া। আমি কেমন জানি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আহান তার দুমড়ে মুচড়ে যাওয়ার হৃদয় নিয়ে জাফর আলী খানকে আগলে নিল এবং হাঁটা দিল জাফর আলী খানের ঘরের উদ্দেশ্যে। রওশন আলী খান আর চোখে আয়াজের দিকে তাকাচ্ছেন, কিন্তু আয়াজকে কিছু বলার সাহস পাচ্ছেন না। কিভাবে বলবেন? তার জন্যই তো আজ আয়াজের এহেন অবস্থা। তবুও মনে সাহস সঞ্চার করে আয়াজের মুখোমুখি হয়ে দাঁড়ালেন। আয়াজ রওশন আলী খানকে দেখে তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। আয়াজের এহেন কাণ্ড দেখে রওশন আলী খান মলিন হাসলেন, অতঃপর ভাঙ্গা গলায় বলে উঠলেন, আয়াস, কোন মুখে তোমার সাথে কথা বলবো তা আমার জানা নেই। আজ আমার জন্য আমি ইলমাকে হারালাম, সাথে করে তোমাকে বঞ্চিত করলাম সকল সুখ থেকে। নিজেকে পৃথিবীর সব থেকে ঘৃণিত ব্যক্তি মনে হচ্ছে। তুমি হয়তো ভাবছো তোমাকে ছাড়া, ইলমাকে ছাড়া আমি বেশ ভালো ছিলাম। একদমই না বাবা, প্রতিটি মুহূর্ত আমি কুরে কুরে মরেছি, একটা রাতও শান্তিমতো ঘুমোতে পারিনি। আর তুমি এটা ভেবো না আমি তোমার কোনো খোঁজ রাখিনি। যেদিন তুমি জন্ম নিলে সেদিন আমি গিয়েছিলাম আমার ও ইলমার ভালোবাসার চিহ্নকে দেখতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম আমার ইলমা আর নেই। সেদিন মনে হয়েছিল আমি হয়তো শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। সাইফ খানের কাছে কত আকুতি মিনতি করেছিলাম আমার ইলমা এবং তোমাকে দেখতে দেওয়ার জন্য, কিন্তু সাইফ খান আমাকে এক নজরেও দেখতে দেননি। উল্টো তার গার্ড দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে মাঝ রাস্তায় ফেলে রেখেছিলেন। তার আমার সাথে এখন আচরণ করা অবশ্যই যুক্তিযুক্ত। ইলমার সাথে আমি এর থেকেও জঘন্য কাজ করেছিলাম। সেদিনের পর রোজ আমি খান ভিলার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তোমাকে এক নজর দেখার জন্য,
কিন্তু পেতাম না তোমার দেখা। যেদিন আমি জানতে পারলাম তুমি আর আবরার দুজন বন্ধু, সেদিন যে আমার কি পরিমাণ আনন্দ লেগেছিল, ভেবেছিলাম তোমাকে দেখার বেশ ভালো সুযোগ পেয়েছে। তোমার মনে আছে যেদিন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে, সেদিন তোমাকে দেখে আমার ইলমার কথা মনে পড়ে যায়। তুমি দেখতে পুরো আমার ইলমার মতো, কিন্তু আমার দোষে আমি নিজেই দোষী। কিছু হারিয়েছি, তোমার মুখ থেকে বাবা ডাক শোনার জন্য এই 30টা বছর আমি ছটফট করে যাচ্ছি। হয়তোবা তুমি কখনো আমাকে বাবা বলে ডাকবে না, কিন্তু কখনো যদি এই অধমের উপর তোমার একদমই একটু মায়া হয়, তাহলে আমার মৃত্যুর শেষ মুহূর্তে এসে আমাকে একটাবার বাবা বলে ডেকো। তোমার কাছে আমার এই ছোট্ট আবদার। কথাগুলো বলে রওশন আলী খান সেখান থেকে চলে গেলেন। রওশন আলী খানের প্রতিটি কথা আয়াজের বুকে তীরের মতো বিচ্ছিল। তার এক মন বলে সব ভুলে গিয়ে রওশন আলী খানকে জড়িয়ে ধরতে, কিন্তু যখন ইলমা ইসলামের ডায়েরির সেই লেখাগুলো মনে পড়ে যায়, তখন সে নিজেকে সামলাতে পারে না। একদিকে নিজের বাবা, আরেকদিকে নিজের মা। আয়াজ এবার জোনাকি খানের কাছে গিয়ে বলে ওঠে, ছোট বাবার যেমন ভুল ছিল তেমনিভাবে তোমারও কিন্তু ভুল ছিল ছোট মা। তাই আমি বলবো এই মান অভিমানের পাল্লা শেষ করে দাও। ছোট বাবার এখন তোমাকে বেশ প্রয়োজন। জোনাকি খান অশ্রুভরা চোখে আয়াজের কথার সম্মতি জানিয়ে অগ্রসর হলো ইলিয়াস আলীর ঘরের উদ্দেশ্যে। আয়াজ এবার আশফাক আলী খান ও তার স্ত্রী আফসানা খানের পানে তাকিয়ে বলে উঠল, আপনারা দাদুর কাছে যান, দাদুকে এখন একা রাখা ঠিক না। আয়াজের কথায় সম্মতি জানিয়ে আশফাক আলী খান ও আফসানা খান চলে গেলেন জাফর আলী খানের ঘরের উদ্দেশ্যে। আয়াজ এবার আবরারের কাছে গিয়ে আবরারের কাঁধে হাত রাখলো। আবরারের কাঁধে আয়াজের স্পর্শ পেতেই আয়াজকে জড়িয়ে ধরল। আবরার হয়তো এতক্ষণ একটা ভরসার হাত খুঁজছিল। আজ এক দিনের বিনিময়ে সে তার জীবন থেকে বেশ কিছু হারিয়ে ফেলেছে। এই ভঙ্গুর হৃদয় নিয়ে শক্ত হয়ে থাকা বেশ কঠিন হয়ে যাচ্ছে তার কাছে। আয়াজ শক্ত করে জড়িয়ে ধরল আবরারকে। সে জানে না সে কিভাবে আবরারকে সান্ত্বনা দিবে। মা যতই খারাপ হোক, মা তো মাই হয়। আর আয়াজের থেকে মায়ের কমতির অনুভূতি কে বুঝবে। আয়াজ এবার আবরারকে ছাড়িয়ে নুপুরের পানে তাকায় এবং বলে ওঠে, এই বাচ্চাকে নিয়ে যাও নূপুর, পারলে কিছু খাইয়ে দিও, না হলে এ সারাদিন না খেয়ে থাকবে। আর আবরারের দিকে তাকিয়ে, বিকেলে কিন্তু আমাদের দেখা হচ্ছে। নিজের প্রতি অনিয়ম করলে কিন্তু তুই জানিস আমি কি করতে পারি। এখন যা। আবরার এবং ইতি চলে গেল। আয়াজ এবার বৃষ্টিকে বলল, তুমি আরিয়ানের কাছে যাও, ওর এখন কাউকে প্রয়োজন। বৃষ্টিও মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। বসার ঘরে আপাতত আয়াজ এবং কথা দাঁড়িয়ে আছে। আয়াজ অভিমানী চোখে কথার দিকে তাকায়। কথা আয়াজের চাহনি দেখে করুণ চোখে আয়াজের পানে তাকায়। আয়াজ কথাকে উপেক্ষা করে চলে যেতে নেয়, আর তখনই কথা ছুটে গিয়ে আয়াজের মুখোমুখি হয়ে দাঁড়ায় আর অস্থিরতা নিয়ে আয়াজকে ইশারা করে। শুনছেন? আয়াজ কথার ইশারা বুঝতে পারে। কথার এহেন ইশারা এবং এহেন চাহনি উপেক্ষা করার সাধ্য আয়াজের নেই, কিন্তু কথার করা কাজগুলো মনে পড়লে আয়াজের রাগ উঠে যায়। আয়াজ রাগ নিয়ে বলে ওঠে, চুপ থাকো বেলাজ বেডি মানুষ কোথাকার। বাপের বাড়ি যাওয়ার এত শখ না? তাহলে থাক তুই তোর মন্দা বাপের বাড়ি। এই আয়াজ খান এতটা লেদা না যে তোর ওই মিষ্টি কথায় গলে পানি পানি হয়ে যাবে। এই বলে আয়াজ হনহন করে চলে যায়। আর কথা অসহায় চোখে আয়াজের চলে যাওয়ার পানে তাকিয়ে রয়। ব্যালকনির এক কোণে নীরব নিথর হয়ে বসে আছে আরিয়ান। তার চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে দূর আকাশের ওপার শূন্যতার দিকে, যেন সেখানে সে খুঁজে চলছে হারিয়ে যাওয়া কোনো উত্তর। তার দৃষ্টিতে ক্লান্তি আর অদ্ভুত এক শূন্যতার মিশ্রণের ব্যাখ্যা দেখা যাচ্ছে। ক্ষণিক ক্ষণিক পর তার বুকের গভীর থেকে উঠে আসছে দীর্ঘশ্বাস, যা নিঃশব্দে ছুড়ে দিচ্ছে আকাশের বুকে। এক একটা দীর্ঘশ্বাস যেন বুক চিরে বেরিয়ে আসা কষ্টের অরুদ্ধ আর্তনাদ। বৃষ্টি ততস্থ পায়ে আরিয়ানের রুমে প্রবেশ করে। ঘরে সে কোথাও খুঁজে পায় না আরিয়ানের অস্তিত্ব। পর মুহূর্তে কি মনে হতে বৃষ্টি ছুটে চলে ব্যালকনির উদ্দেশ্যে। ব্যালকনির দরজায় দাঁড়িয়ে দেখতে পায় আরিয়ান ফ্লোরে এলোমেলো হয়ে বসে আছে। আরিয়ানের এহেন অবস্থা দেখে বৃষ্টির বুকটা মোচড় দিয়ে ওঠে। বৃষ্টি ধীর পায়ে হেঁটে আরিয়ানের পাশে গিয়ে বসে পড়ে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে আরিয়ান ঘাড় ঘুরিয়ে তাকায় সেই ব্যক্তির পানে। আরিয়ান দেখতে পায় বৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। আরিয়ান এক পলক বৃষ্টিকে দেখে আবারও দৃষ্টি দেয় সামনের দিকে। আরিয়ানের নিষ্প্রাণ চোখ ও বিধ্বস্ত মুখ দেখে বৃষ্টির বুক ও অসহ্য পীড়া হতে থাকে।
সে বুঝতে পারছে না কিভাবে আরিয়ানের সাথে কথা বলা শুরু করবে, কি বলে আরিয়ানকে সান্ত্বনা দিবে। বৃষ্টি মাথা নিচু করে শরীরের জড়ানো ওড়নাটার এক কোণা ধরে আঙ্গুলে পেঁচিয়ে যাচ্ছে, আবার ভেবে যাচ্ছে কিভাবে কি শুরু করবে। বৃষ্টি তার ভাবনার মাঝেই তার কাঁধে কারো অস্তিত্ব অনুভব করতে পারে। বৃষ্টি ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখতে পেল আরিয়ান বৃষ্টির কাঁধে মাথা রেখেছে। বৃষ্টি আরিয়ানের এহেন কাজে কিছুটা অবাক হয়। আরিয়ান ভাঙ্গা গলায় বলে ওঠে, জীবন আজ এই নিয়ে দ্বিতীয়বার নিজের কাছে নিজেকেই অসহায় লাগছে। প্রথমে সেই দিন অসহায় লেগেছিল যেদিন কথাকে হারালাম, আর আজ নিজের মায়ের এই ঘৃণিত রূপ থেকে। জানিস, আমার এই সব কিছু কেমন দুঃস্বপ্ন মনে হচ্ছে এই বুঝি আমার ঘুম ভেঙে যাবে। মা এটা কিভাবে করতে পারলো রে? একজন মানুষকে খুন করতে তার একটুও বুক কাঁপলো না? এতটা নিষ্ঠুর কি করে হলো সে? আজ শুধু আমার মায়ের জন্য আয়াজ ভাইয়া আর জীবনের সব হারালো। আমি কি করে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারিস? আমাকে দেখলে তার ঘৃণা হবে না? আর কথার জীবনের এই কষ্টের জন্য আমার মাই দায়ী। কথার সামনে কি করে দাঁড়াবো? আমি কি করে ওর সাথে চোখ মেলাবো? আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার বুকে ভীষণ পীড়া হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে বৃষ্টি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি একটু স্বস্তি চাই, একটু স্বস্তি। আমি কি করব বৃষ্টি?